হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা লং ট্রিপে বের হইতেছি। ঢাকা থেকে একদম বাড়ি যাব। বের হইছি, এখন ঘড়িতে বাজে 3টা 22। এখন বের হইতেছি, কিন্তু বের হওয়ার সময় একটা ঘটনা ঘটেছি। সেটা হচ্ছে, সব কিছু নিয়ে বের হয়েছি কিন্তু বাইকের চাবি রেখে এসেছি বাসায়। এখন পিছনে আবার ফিরা যায় চাবি নিয়ে আসছি। এই জন্য ভয় করতেছি কেমন জানি। মানে চাবিটা আনতে যাওয়ার পর ওই যে মুরব্বীরা বলে না, মানে কোথাও রওনা দিলে পিছনে ফিরতে হয় না। এই কারণে কেমন যেন একটা ভয় কাজ করতেছে। আবার বাইক নিয়ে এত দূর যাইতেছি ঈদের সময়, রাস্তায় অনেক চাপ আছে। মানে সব মিলিয়ে একটা ভয় করতেছে। একা বের হয়েছে, আবার সাথে কেউ নাইও, কোনো বাইকও নাই, আমিও একা। এই জন্য একটু বেশি ভয় কাজ করতেছে। আর এখন দেখি, চেষ্টা করবো মানে সন্ধ্যার আগে বরিশাল পৌঁছানোর। যদি রাস্তায় এই পাশটা খালি পাই তাইলে ইনশাল্লাহ চলে যাব। বাকিটা আল্লাহর উপর। আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। এখন মেইন রোডে উঠা দেখি কত দূর কি জ্যাম পাই, এটার উপর ডিপেন্ড করে আর কি বাকিটা। গাইজ, এটা ঢাকার রাস্তা, বিলিভ করা যায়? এমন খালি রাস্তায় ঢাকায় কখনো দেখছেন? এটা হচ্ছে মধ্যবাটা ইউরোপের নিচে। এমন কোনো সময় নাই যে এই জায়গাটায় আমরা জ্যাম পাই না। এই একটা জায়গা প্লাস হচ্ছে যমুনা ফিউচার পার্ক, এর সামনে কখনো জ্যাম পাইবেন না এটা আশা করা ভুল, যখন রেগুলারলি বের হবেন তখন। বাট আজকে এখানে কিন্তু একটুও জ্যাম নাই। খুব ভালো লাগতেছে। চাইছিলাম ঢাকাতেই থাকবো, ঢাকা ঈদ করবো, খালি রাস্তায় একটু ঘুরবো টুরবো, আপনাদের দেখাবো, কিন্তু সেটা হচ্ছে না। যেহেতু অফিস ছুটি দিয়ে দিচ্ছে, চাইছিলাম ঈদের পরে যাব, ছুটিটা পরে নিব, কিন্তু ঈদের পরে ছুটি দিবে না। সো এখন বাড়ি যাইতেই হবে, কিছু করার নেই। কারণ ঈদের পরে যেহেতু যেতে পারবো না, আপু যাবে ঈদের পরে, সো আমি এই জন্য ঈদের পরে যাইতে চাইছিলাম। এখন একাই যাইতে হবে। আর আগে টিকিটও কাটি নাই, প্লাস সাথেও কাউরে রাখি নাই। কালকে আমার যত পরিচিত ভাই ব্রাদার ছিল, ওরা সবাই কালকে চলে গেছে। আর হুট করে আজকে সকালে ডিসিশন নিছি যে আজকে বিকালে যাইতে হবে। সারাদিন ডিউটি করছি, তাড়াহুড়ো করে কাজ করছি, কাউকে খুঁজতেও পারি নাই। বলছিলাম কয়েকজনের খুঁজতে। পরে আমার একটা ফ্রেন্ডের ছোট বোন ছিল, ওই মানে ছোট বোন না, ছোট বোনের জামাই যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যেতে পারবে সন্ধ্যার পরে। সন্ধ্যার আগে বের হইতে পারবে না। সো সন্ধ্যার পরে আসলে রিস্ক নিতে চাই না রাত্রেবেলা অন্ধকারের মধ্যে। যে মাওয়ার পরে যে রাস্তাটা, মানে ভাঙার পরে যে রাস্তাটা চিকন, ওই রাস্তায় বাসের সাথে আমার যেই হেডলাইটে আলো কম, এই জন্য মানে আর রিস্ক নিতে চাই না। গাইজ, ওই পাশে আপনাদের দেখালাম রাস্তাটা পুরো খালি। আমি বাসা থেকে বের হয়েছি কত, 3টা 22-এর সময় বের হয়েছি বললাম। আর এখানে আসার পরে প্রায় প্রায় 25-30 মিনিট হয়েছে এখানেই দাঁড়াই আছি। সায়দাবাদ থেকে ওই জায়গাতে ফ্লাইওভার উঠবো, ভাবলাম পকেটে একটা টাকাও খুচরা নাই, সো নিচ দিয়ে চলে যাই, যেহেতু রাস্তা ফ্রি। বাট যেই মোড়টা ঘুরলাম, ঘুরে এই পাশে ঢুকলাম স্টেডিয়ামের এই পাশে, কমলাপুর যে ওই স্টেডিয়ামটা আছে, স্টেডিয়াম সাইড দিয়ে ঢুকে এই পাশে আসলাম, সাথে সাথে এইদিকে সব ব্লক। এই রিক্সার পিছনে অনেকক্ষণ যাবৎ বসে আছি। ওই যে উপরের দিকে গাড়িগুলো চলতেছে, বাট আমি নিচ দিয়ে যাইতে পারতেছি না। এই একটু ছুটছে জ্যাম, তাও আহামরি না, মানে সামনে রিক্সার সামনে গ্যাপ আছিল, ওই গ্যাপটা রিক্সার টান দিছে, এতটুকুই। এইখানে কি জ্যামটায় যে বাঁচছি, যা বলার মতো না। মানে পকেটে একটা টাকাও খুচরা নাই, ওরা বলবে যে ভাই আপনি 10 খুচরা নাই, ওই দেখেন উপরে গাড়িগুলো চলতেছে কি সুন্দর ইজিলি একদম খালি ফ্লাইওভার, কিন্তু একদম খালি ফ্লাইওভার, একটু জ্যাম নাই। কিন্তু আমি কট্টা খাইয়ে গেলাম খুচরা টাকা পকেটে না থাকার জন্য। এখন এখান থেকে কোনোভাবে বের হইতে পারলে হইছে, ওই পাশে যাইয়া এক্সপ্রেস হইতে ইনশাল্লাহ জ্যাম পাবো না, যেটা আশা করতেছি। ফুল ট্যাঙ্কি করবেন ভাই? হ্যাঁ। আমার ফুয়েল নেওয়া শেষ হয়ে গেছে, এখন সামনে যাই একটু দাঁড়াবো, দাঁড়াইয়া তারপর ট্রিপ মিটারটা জিরো করে নেবো। আর ওই যে একটা অ্যাপ আছে, ওই যে অ্যাপটা ফুয়েলের হিসাব রাখে, ওই অ্যাপটায় ডাটাগুলো এন্ট্রি করব হিসাব রাখার জন্য। সো এই জায়গায় একটু দাঁড়াই, তারপর মিটারটা জিরো করি, মিটারটা জিরো করে তারপর আবার টান দিব।
আজকে না জানি কত ভোগান্তি আছে। এই যে চাবিটা রাইখা বের হয়েছিলাম তখনই বুঝছিলাম কি যেন ঝামেলায় পড়ি, সেই ঝামেলাটাই পড়তে হইলো। একে বাজলাম ওই পাশে জ্যামে, ওইখানে গেল প্রায় 1 ঘন্টা। তারপর নিলাম ফুয়েল নিয়ে যখনই বাইক টান দিলাম, বাইকের পাওয়ার দেয় না, বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়। আমি আরপিএম এত জোরে দিই, অ্যাক্সেলেটার এত জোরে দিই, কিন্তু অ্যাক্সেলেটার নেয় না, বাইক অফ হয়ে যায়। এর কাহিনী হচ্ছে, বাইকে উনি ফুয়েল ইচ্ছা মতো, ওনার কাছে ফুল ট্যাঙ্কি দেন, যতটুকু ট্যাঙ্কিতে ঢুকে অতটুকু দেন আপনি। তো উনি কী করছে আমি তো আর জানি না যে ওভারলোড হয়ে গেলে গাড়ির আর স্টার্ট নেবে না, স্টার্ট বন্ধ হয়ে যাবে। উনি আস্তে সুন্দর করে ইচ্ছা মতো দিচ্ছে, দেওয়ার পরে বাইক সামনে যাই নিয়ে আসছি। এখন বাইক খালি স্টার্ট অফ হয়ে যায়, স্টার্ট অফ হয়ে যায়। পরবর্তী 1 ঘন্টা দাঁড়িয়ে রাখছি, ওভারলোডের পাইপ দিয়ে যে ওভার হয়ে যায়, ওই ফুয়েলটা পড়ছে, তারপরে বাইক স্টার্ট নিচ্ছে। এখনও বাইকের পাওয়ার সাইরা দেয় অবস্থা, এই সাইরা দিছে। মানে কি যে একটা মুসিবতে আছি, এরকম যদি হয় পুরো রাস্তা তাহলে তো আমি শেষ। আমার ফ্রেন্ড বললো যে ও কিছুক্ষণ চালাইলে নাকি ঠিক হয়ে যাবে। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, 2টা ঘন্টা এখানে শেষ। 2টা ঘন্টা আমার থাকার কথা এখন অলরেডি ভাঙা থাকার কথা এখন, কিন্তু আমি এখন আছি কোথায়, মাত্র পোস্তকলা ব্রিজ পাড়াইতেছি। কি পরিমাণ লসটা খাইছে আপনারা বুঝতেছেন? ওই পাশে যাই আমার সেই আগের বারের মতো অন্ধকারের মধ্যে, যদিও এইবার হেডলাইটটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। আগে মনে করেন আমি থাকতাম এখানে, ওই হাইয়েস্টার সামনে এরকম আর কি আলো পড়তো কাছাকাছি। এখন মোটামুটি ঠিক করে নিয়েছি, দেখি কি অবস্থা হয়, সামনে যাইয়ে দেখি। মানে টোটাল আমার আর লাভ লস নাই, টোটাল জীবনটাই লস হয়ে গেছে। যেই জন্য আগে ভাগে বের হইলাম, ওই বাইরে নিলাম না, বনজামাইরে নিলাম না, আগে যাব তার জন্য। কিন্তু সেই আগে এখানে আমার 2 ঘন্টা লস, ওই পাশে যাই আজ দিন শেষে আমার 4 ঘন্টা লস হয়ে যাবে। কারণ ওইদিকে যাই আমি 40, 50, 60 এরকম স্পিডে চালাইতে হবে বাইক। সো মানে কি যে একটা বাস খাইছি, এটা বইলা বুঝাইতে পারবো না। আমার যে এখন কি পেইন হইতেছে, মনে চাইতেছে যে বাসায় আবার ফেরত চলে যাই, এরকম একটা অবস্থা। আর বাসায় গেলেও মান সম্মান শেষ, বলবে যে বাইক নিয়ে গেলেই না। বাসা থেকে বের হওয়ার সময় সবাই না করছে, দেখেন সূর্য কই চলে আসছে। আমার সন্ধ্যা হয়ে যাবে, মানে এক্সপ্রেস হয়ে ভাঙা যাইতে যাইতে আমার সন্ধ্যা হয়ে যাবে। আর মাত্র কয় মিনিট আছে, 1 ঘন্টার মতো নাই, প্রায় 40 মিনিটের মতো আছে সন্ধ্যা হইতে। তা 40 মিনিট আমি কত দূরই বা যাবো, ভাঙাও যাইতে পারবো না হয়তো বা। আর পদ্মা সেতু টোল প্লাজায় যদি জ্যাম পাই তাহলে তো মনে করেন শেষ। আমার বাসায় যেতে রাত 12টা 1টা বাজে। যাই হোক, সামনের দিকে যাই। অনেক টানাটানি কইরা মোটামুটি, মানে টানও দেওয়া যায় না, আবার স্পিড গান নিয়ে কোনে বইসে আছে। স্পিড গানে ধরা পড়লে নাকি 10,000 টাকা জরিমানা, এই জন্য ভয়ে ভয়ে আছি। আর এখন এই জায়গায় টোল দিতেছি, এটা কি যেন এক্সপ্রেসওয়ে টোল না যেন ব্রিজের টোল, এটা দিতেছি মাঝখানে। কি একটা অবস্থায় পড়লাম যা বলার মতো না। এটা মনে হয় এক্সপ্রেসওয়ে টোল, কি দেখলাম খেয়াল করলাম না, সম্ভবত এক্সপ্রেসওয়ে টোল। এখানে কাহিনী বুঝলাম না, টোল নিল হাতে, টোল তো নেওয়ার কথা, 2টা লেন করছে কেন এটা তো বুঝলাম না। আমার রিসিভও তো দিল না, এই টাকা কি খরচা গেল নাকি সরকারের ফান্ডে মনে হয় যাবে না, এই জন্য আমি রিসিভ নেই। কিন্তু রিসিভটা চাইলাম না কেন, ভুল করে চলে আসলাম, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দিন সবাই। রিসিভ না নিয়ে টাকা দিয়ে আসলাম। যাই হোক, কিছু করার নাই, সামনের দিকে আগাই। আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা আপনাদের একটু সামনে যাইয়া মাত্র আমার একটা বাস ওভারটেকিং করে গেলাম, একটু টান দিয়ে ধরি ওরে। সামনে এটা কী গাড়ি দেখতেছেন? আমাদের ঢাকা শহরে চলার অযোগ্য গাড়ি। এই গাড়ি মেবি বরিশাল যাইতেছে। এই যে তুরক গেল আমার পিছনে একটা, রাইডে দেখছি অনেকগুলা, সামনে আছে ওই যে একটা অনাবিল। এইগুলা ঢাকায় চলার অনুযোগ্য, সেই গাড়ি যাইতেছে বরিশাল অপরিচিত রাস্তায়। এইগুলো অ্যাক্সিডেন্ট করবে না? করবে কোনগুলা? আর দোষ সব বাইকারদের। এই গাড়িগুলোর রোডটার পারমিট আছে এখানে, এখন যে পাঠাই দিচ্ছে বরিশালের শহর, না চিনো রাস্তা, না আছে গাড়ির ফিটনেস, না আছে কিছু, কি চাও পাঠাই দিচ্ছে। এগুলো দেখার কেউ নেই। এই তো সামনে আবার একটা ট্রাকে মানুষ যাইতেছে, দেখেন
কতগুলা মানুষ বইরা যাইতেছে ট্রাকে, এইগুলো দেখার কেউ নাই। খালি ঈদের আগে বাইক বন্ধ করো, এক্সপ্রেসওয়েতে বাইক উঠতে দেওয়া যাবে না, বাইক অ্যাক্সিডেন্ট করে, রাস্তায় 30-এর উপরে গতি দেওয়া যাবে না বাইকের। আরে ভাই, বাইক অ্যাক্সিডেন্ট করে কাদের দোষ অ্যাক্সিডেন্ট করে সেটা তো আপনারা দেখেন না। এক্সপ্রেসওয়েতে আমি আস্তে টানলে আমার পিছন থেকে মাইরে দিবে, সেই ভয়ে আমার জোরে জোরে স্পিড তোলা লাগে। ওই বাস যদি 120-এ টানে, আমারও 120-এ টানা না লাগে, কারণ পিছন থেকে তো আইসা মাইরা দেয়। এরকম অহরহ অ্যাক্সিডেন্ট ঘটতেছে। এগুলো কি আপনারা বলতে পারবেন যে এরকম অ্যাক্সিডেন্ট করতেছে না? বাস যাইয়া পিছন দিয়ে ট্রাক মাইরা দিছে, ট্রাক আইয়া বাসের পিছন দিয়ে মাইরা দিছে, প্রাইভেট আইয়া পিছন দিয়ে মাইরা দিছে। তাহলে আমার সিকিউরিটি কোথায়? আমি তো আর সিকিউর না, যে কারণে আমারও তো স্পিড তুলতে হয় ওর সমতলে। ও যদি 120 টানে, আমিও 120। এই গাড়িটা আমি 76 টানতেছি, ও কত স্পিডে টানতেছে? ওর স্পিড আছে 100 নিশ্চিত। ওর স্পিড 100 আছে, না হলেও আমার কেমনে ওভারটেকিং করে গেল? আমার এখন 83 স্পিড, আর ওর স্পিড কত চিন্তা করেন, 95+ আছে মাস্ট। যাই হোক, এগুলা দেখার কেউ নাই, শুধু দোষ বাইকারদের। বাইকাররা ওই যে ছোটো জিনিস, এখন ভাড়া বাঁচাইতেছি, আমি একা যাইতেছি, আমার যাইতে আসতে মানে ঈদের টোটাল 5-7 হাজার টাকা খরচ হইত, সেই খরচটা আমার হইতেছে না, গাড়ি ভাড়া পাইতেছে না বাস মালিক সমিতিরা। এটা হচ্ছে ওনাদের সমস্যা। ফাইনালি পদ্মা সেতুর সামনে চলে আসছি। এখন এখান থেকে বামে ঢুকতে হবে। আচ্ছা বুঝি না, আমাদের এখান থেকে সোজা যাইতে দিলে লসটা কি? সাইডে একটা লেন করে দেখ সোজা, আমরা ওখান দিয়ে চলে যাই। এত ঘুরে পাশে দেওয়ার দরকার কি? আমি যখন ক্যামেরা অন করছি, একটা পুলিশ দেখছে, দেখা আমার সিগন্যাল দিচ্ছে, আমি দাঁড়াই নেই। দাঁড়াইলে আবার কইবেন এক হাত দিয়ে চালাইছেন কেন, ক্যামেরা অন করছেন কেন, পুলিশ দেখে এই সেই নানান বিধি কিচ্ছা। দাঁড়াই না, আস্তে করে বামে ঢুকে চলে আসছে। যাওগা, তুমি সিগন্যাল দিয়ে দাঁড়াই থাকো, আমার কি আসে যায় তাতে তোমার সিগন্যালে? আমি আস্তে করে চলে আসছি। ঢুকে কোন জায়গায় দেয়, এই জায়গায় দেয় নাকি? সামনে পুলিশ কেন? আমি তো ভয় পাইছিলাম ওনার দেখা। আমি তো ভাবছিলাম যে সামনে মনে হয় অল্লাসে বলে দিস, কি হলো সিগন্যাল দিতেছেন? ওনারা ইফতার দিতেছে, দেখি। একজন একজন পানি, একজন এই দোয়া সব দুইজন ওই কোণারে থাকো, দুইজন এদিকে থাকো। মাশাআল্লাহ। আমি এখান থেকে ইফতার নিলাম, কারণ হচ্ছে সামনে যেহেতু এক্সপ্রেস হয়ে হঠাৎ করে আজান দিয়ে দিল, তো এখানে ইফতারি পাই না পাই, এই জন্য ইফতারটা নিলাম। কারণ হচ্ছে না পাইলে তখন তো বিপদ। আর সাথে কিছু নিয়ে আসি নাই, সামনে তো অনেক ভাঙার আগে কোনো দোকানও নাই। আর ওনাদের কাজটা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো, এরকম কাজ সবাই করবেন। আসলে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে ওনারা। দোয়া করি ভাইদের আল্লাহ ভালো কাজ করার আরও তৌফিক দিক, যেন এরকম ভালো কাজ আরও করতে পারে ভাইয়েরা। আর পদ্মা সেতুর টোলে তো চলেই আসলাম। এরকম সোজা সাইড দিয়ে ওই পাশ দিয়ে লাইনটা দিয়ে দিলেই হয়তো, ঘুরাইয়া পাচ্ছে আয়না, সেই যেই লাউ সেই কদু। মানে একটা ফাও ভোগান্তি বাইকারদের দিছি, একটু ঘুরাইয়া পেছে সামনে দিয়ে খাইতে দেবো না, পিছন দিয়ে ঘুরা খায় একটু, এই হচ্ছে অবস্থা, বুঝছেন? এখন এখানে টোল দিতে হবে কত? 100 টাকা। 100 টাকা টোল দিতে হবে। টাকাটা বের করি। এইবার টোলের রিসিপ্ট নিয়ে যাইতে হবে, না হইলে ওরা খাইয়ে ফেলাইব পরে। আমি যাওয়ার পর যদি রিসিপ্ট না কাটে, ও এটা তো আগেই রিসিপ্ট দিয়ে দিয়েছে। আর ওই টোলটা নিশ্চিত ওরা বাকযোগ করে খাইয়ে দিব, না হইলে আমার রিসিপ্ট দিল না কেন। আচ্ছা, এবার একটা টাম দিয়া পদ্মা সেতুর উপরে উঠা যাই। পদ্মা সেতুর মাঝখানে হয়েছে চর, আর আমার জীবনটাও হয়ে গেছে আজকে মরুভূমি। অলরেডি ঘড়িতে 5:58 বাজে, আর আমি এখন পদ্মা সেতুর উপরে। এখন থাকার কথা আমার বরিশালের কাছাকাছি, সেখানে আমি এখন পদ্মা সেতুর উপরে। চিন্তা করা যায় এগুলা? বললাম না যে আমি ভাঙা পর্যন্তও যাইতে পারবো না সন্ধ্যার আগে এখন। আর ওইখানে যদি 2টা ঘন্টা লস না হইতো, আমি ঠিকই বরিশাল চলে যাইতাম। বরিশাল যাওয়ার জন্য আমি 3টা ঘন্টা হাতে নিয়ে বের হয়েছি, কিন্তু সেই বরিশাল যেতে পারলাম না। বরিশাল না যাইতে পারলেও
অ্যাটলিস্ট বরিশালের কাছাকাছি তো থাকতাম, আজান মানে 7টার আগে চলে যাইতে পারতাম বরিশাল, এমন প্ল্যানিং নিয়ে বের হয়েছি। কিন্তু সেটা পুরো এই পদ্মা নদীর ওই চরের মতো আমার জীবনের প্ল্যানিংটাও শেষ হয়ে গেল। কিছু করার নাই, এখন এই সৌন্দর্য উপভোগ করতে করতে চাই আর ওদিকে চাইয়া প্যারা নিতে নিতে যাই, আর কিছু করার নাই। মনটা এত খারাপ যা বলার মতো না। ফাইনালি গাছ অনেক তাড়াহুড়ো করে মসজিদটা পর্যন্ত আসতে পারছি। এখন ঘড়িতে বাজে অলরেডি 6টা 21। এখন এখানে বাইকটা চাপাইয়া মসজিদে যাব ইফতারি করার জন্য। এখানে ইফতারি শেষ করে তারপর আবার বাইক ইনশাল্লাহ টান দিব। আপাতত এখানে দাঁড়াই, ওই সামনে হয়তো ঢুকার জায়গা আছে, বাইক নিয়ে না ঢুকতে পারলে এখানে আমি রাইখা দিব বাইক, কারণ এখান থেকে ওই পাশে দেয়াল টপকে চলে যাব, বা সামনে দিয়ে বাইক নিয়ে হয়তো বা ঢোকা যায় না নাকি শিওর যায় না, যেহেতু মসজিদ এখান থেকে সোজা, এখানেই রাইখা দিব। ইফতারি শেষ, এখন যাব। এখানে দেখেন কি পরিমাণ লোক, পুরো জমজম অবস্থা, সবাই নামাজ পড়ে মোটামুটি বের হয়েছে। আর মসজিদটা এত সুন্দর লাগতেছে যা বলার মতো না। লাইটগুলোর জন্য মসজিদটা পুরো চকচক করতেছে, গোল্ডেন কালার লাইট। আর দেখেন কি পরিমাণ মানুষ চারদিকে। ইফতারি করা শেষ, এখন বের হয়েছি, এখন বাইকে উঠবো, বাইকে উঠে আবার একটা টান দিব। মানে এই মসজিদটা অনেক ভালো লাগতেছে। যাই হোক, যেতে তো হবেই। বাইক টান দিলাম, কিন্তু আমার 2 হাতের অবস্থা এমন খারাপ হয়েছে, হাতের সাথে হাত যদি একটু টোকা লাগে মনে হয় যেন স্প্রিং করে না, হার্ড স্প্রিংগুলো যে ওরকম হাতগুলো মনে হয় যেন স্প্রিং করতেছে। আমার হাতের ভিতরে স্প্রিং লাগানো, উপর থেকে বাড়ি দিলে ওরকম ভাইব্রেট করতেছে, ওইরকম একটা অবস্থা হয়ে গেছে আমার হাতের। এইটুকু রাইড করে যদি এই অবস্থা হয়, বাকি পথ তো এখনও রয়ে গেছে। বাসা থেকে আসলাম মাত্র 60-70 কিলো, তার মধ্যে আমার এই অবস্থা। আসলে এরকম লং রাইড করার তো অভ্যাস নেই। গতবার গেছি তখন তো গত মাসে লিমন ছিল সাথে, ও রাইড করছে বেশিরভাগ। আমি রাইড করছি মাত্র এই এক্সপ্রেস ওয়েতে অল্প একটু, তা তো জানেনি যে আমি কতটুকু রাইড করছি না করছি। এখান থেকে পুরো অন্ধকার হয়ে গেল কেন? 2 পাশে লাইট নেই, না বিদ্যুৎ চলে গেছে? ও লাইট নেই এখানে, ওই যে সামনে আবার লাইট আছে। যাই হোক, এভাবে যাইতে পারবো কি না আল্লাহ জানে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিছি। যাইতে তো হবেই বাবা মার কাছে, যাইতে থাকি ইনশাল্লাহ। ভাঙ্গা পার হয়ে তারপর একটু এখানে দাঁড়াইছিলাম, চাটা খাইলাম, কারণ ওখানে ইফতারিতে তেমন কিছু তো খাইতে পারি না। এখানে একটু কেক খাইলাম, চা খাইলাম, পানি খাইলাম, তারপর বাইক টান দিতেছি। সারাদিন না খাওয়ার পর এখন যদি না খাইয়া থাকি তাহলে তো অসুস্থ হয়ে পড়বো। আর যেহেতু এত বড় একটা রাইড দিতেছি, সেহেতু মাঝে মধ্যে রেস্ট নেওয়াটাও দরকার। আর সামনের গাড়িগুলো দেখেন কীভাবে চাইপা ধরে। আর ক্যামেরায় বেশি চার্জ নাই, হয়তো বা ক্যামেরাটা এখন বন্ধ হয়ে যাবে। সো এই অন্ধকারের মধ্যে আপনাদের বিদায় দিয়ে দিচ্ছি, আর বাকিটা পথ আমি একা একাই যাব। আর আগে মানে একটা মুরব্বীদের কথা আছে না, আগে করতো বাইরে এখন করে ঘরে, আমার অবস্থা হচ্ছে তেমন। আমি হেডলাইট অ্যাডজাস্ট করার পর আগে আলো পড়তো নিচে, এখন আলো পড়ে আকাশে। এই হচ্ছে আমার অবস্থা। আপনারা তো বুঝতে পারছেন কি বলছি, যে আগে করতো ঘরে আর এখন করে বাইরে। যাই হোক, এই ঘরে বাইরে নিয়ে যাইতে হবে, কিছু করার নাই। এই অন্ধকারের ভিতরে আমার স্পিড আছে 40, 50, 60, এর বেশি মানে খালি পাইলে একটু টান দিতে পারি, না হইলে নাই। টাটা, বাই বাই।